এই ধর্ম নিয়ে রাজনৈতিক চাপানোতর চলবে, কিন্তু দুর্নীতি, 26,000 চাকরিহারা যারা বসে আছেন দিনের পর দিন রাস্তায়, তাদের কি হবে? এই ডিসেম্বরের 31 পর্যন্ত ডেডলাইন। মধুচা, এই ইস্যুগুলোকে কেন সামনে আনা হচ্ছে না? সামনে না আসে তার জন্যই এই একদিকে গীতা পাঠের আসর, অন্যদিকে হচ্ছে যে কোরআন পাঠের একটা মানে হুমকি, হুঁশিয়ারি না চেতাবনী কি বলবো আমি জানি না, কিন্তু এই ধরনের একটা মানে অসুস্থ প্রতিযোগিতায় আমাদের বাংলার মানুষকে নামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমি এই সব কথাগুলো শুনছিলাম, আমার শুনতে শুনতে আসলে বিবেকানন্দ তো ছোটবেলায় পড়েছি, বিবেকানন্দের কথা মনে পড়ছিল, খালি পেটে ধর্ম হয় না, আর ক্ষুধার্ত জনগণকে ধর্ম উপদেশ দেওয়া অবমাননাকর। এটা আমার কথা নয়, স্বামীজির কথা, স্বামী বিবেকানন্দর কথা। আর আমাদের দেশের অবস্থা কি? এই গীতা পাঠ, ওদিকে কোরআন পাঠ, সব পাঠ হবে। তুমি চাকরির কথা বলছিলে, মাদ্রাসা সার্ভিস কমিশনেও নিয়োগ বন্ধ, আর স্কুলে এই এসএসসি টেসএসসির কি অবস্থায় আমাদের চোখের সামনে প্রত্যেক দিন আছে। আচ্ছা, আমি একটু অন্য কথা বলি, খালি পেটে ধর্ম হয় নার কথা বলছিলাম তো, ক্ষুধাসূচকে ভারতের স্থান কোথায় রয়েছে? 127টা দেশের মধ্যে 105 নম্বরে আছে আমাদের ভারতবর্ষ। এবং শুধু তাই নয়, এটা কিসের ভিত্তিতে ঠিক হয়? শিশু মৃত্যুর হার বাড়ছে, অপুষ্টি বাড়ছে প্রত্যেক দিন দাঁড়িয়ে, খাদ্য নিরাপত্তা প্রত্যেক দিন মানুষের মধ্যে খাদ্য নিরাপত্তা কমছে, এগুলোর দিকে নজর দেওয়ার কথা। রাজধর্মের কথা বলছিলেন না বিজেপির প্রতিনিধি, রাজধর্মের সঙ্গে যদি ধর্মকে মিলিয়ে ফেলা হয়, ইউরোপের ইতিহাস স্যার রয়েছেন এখানে, নিশ্চিতভাবে উনি বলবেন, আমরা ওনাদের কাছেই তো পড়েছি, ইউরোপের ইতিহাসে একের পর এক ঘটনা ঘটেছে যেখানে দাঁড়িয়ে রাজা বড় নাকি হচ্ছে পোপ বড়, এই নিয়ে একের পর এক ঘটনা ঘটেছে। আমাদের ভারতবর্ষে দাঁড়িয়ে ধর্মকে সমাজ থেকে আলাদা করা যাবে না, এটা যেমন একদম ঠিক কথা, তেমনি তার সাথে এটাও ঠিক কথা, রাজনীতি যদি মনে করে ধর্মকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করবে, তার বাকি যাবতীয় কর্তব্য, সেই কর্তব্যগুলো থেকে মুখ ঘুরিয়ে রাখানোর জন্য ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। কিন্তু তোমরা তো কালকে রাস্তায় নেমেছিলে, বোঝাতে পেরেছো মানুষকে? কতটা বোঝাতে পেরেছো? আমরা বোঝাতে কতটা পারলাম কি পারলাম না, তার থেকে অনেক বড় কথা হচ্ছে আজকে আমাদের বোঝাতে না পারাটা ভারতবর্ষের মানুষের আর্থিক ক্ষতি, এবং ভারতবর্ষে এই যে আজকে দাঁড়িয়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে, আমার ভারতবর্ষের মুদ্রার দাম কোথায় দাঁড়িয়ে আছে বলো তো? আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের মুদ্রার দাম কোথায় দাঁড়িয়ে রয়েছে? টাকার দাম আমরা জানি তো, প্রত্যেকে জানি তো। ভারতবর্ষের এই অন্ধকার দিকগুলো, অর্থনীতির অন্ধকার দিক, ব্যাংকগুলোকে আবার মার্জ করার কথা চলছে, এই অর্থনৈতিক দিকটায় আমরা প্রত্যেক দিন অসুরক্ষিত হচ্ছি, প্রত্যেক দিন আমাদের নিরাপত্তাহীনতা বাড়ছে। আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রের সরকার বলছে যে কোনো রকম কোনো স্থায়ী কাজের ব্যবস্থাই থাকবে না, ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের কথা বলছে। ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, কাজের সময় বাড়বে। ইন্ডিগোর এত ঝামেলা কিসের জন্য বলো তো? কাজের সময় নিয়েই তো আসলে ঝামেলা শুরু হয়েছে, একদম কাজের সময় নিয়ে ঝামেলা। এই কাজের সময় বাড়াবে, আমাদের হচ্ছে যে পেটে কিল মেরে বসে থাকতে হবে। আর আদানি বাবু, আম্বানি বাবু আর হচ্ছে মোহন ভাগবত মিটিং করবে 2014 সালের আগে, একাধিক মিটিং করেছিল। সেই মিটিং করে কি স্লোগান ঠিক করেছিল? আধা রুটি খায়েঙ্গে লেকিন মন্দির ওহি বানায়েঙ্গে, মানে মন্দির বানানোর জন্য আমায় আতপেটা খেয়ে থাকতে হবে। যে ধর্মের কথা বলে, ধর্মকে সামনে রেখে মানুষকে আতপেটা খেয়ে থাকার কথা বলা হয়, আই এম সরি টু সে, স্বামী বিবেকানন্দর ধর্ম কোনোদিন সেটা পারেনি। একদম, যখন এই প্রশ্নটা উঠছে যে সাধারণ মানুষের ইস্যুগুলো কি কোথাও হারিয়ে যাচ্ছে রাজনীতির ময়দান থেকে, কারণ সাধারণ মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যত বিধানসভা ভোট এগিয়ে আসছে ততই যেন পশ্চিমবঙ্গের রাজনীতি আলোড়িত হচ্ছে ধর্মকে কেন্দ্র করে। আমি এখান থেকে রবীন্দ্রনাথ বাবুর কাছে যাবো। রবীন্দ্রনাথ বাবু, মানে আমরা দেখেছি 2024-এর লোকসভা ভোট, বিজেপি এই যে ধর্মের রাজনীতি, যেখানে আমরা দেখলাম রাম মন্দিরের উদ্বোধন হলো, কিন্তু সেই কেন্দ্রেই বিজেপি হেরে গেল। আবার দেখুন এই সামনে বিধানসভা নির্বাচন আসছে, আমরা প্রধানমন্ত্রীকে কি দেখলাম? সেই রাম মন্দিরের ধ্বজা উত্তোলন করতে, অর্থাৎ ভোটের আগে সেই ধর্মের সুরসুরি। দেখুন, 2011 সালে পশ্চিমবঙ্গে আরএসএসের ব্রাঞ্চ অফিস ছিল, মানে শাখা অফিস ছিল 530, আর আজকে 2500+। এইটা তো একটা সরকারি মানে পৃষ্ঠপোষকতা ছাড়া বা একটা শাসক দলের পৃষ্ঠপোষকতা ছাড়া এই পরিমাণ সংখ্যা বাড়তে পারে না। কিন্তু বাড়তে এমন একটা জায়গায় এসে আজকে আরএসএস পৌঁছে গেছে যে আজকে তারা পুরো দেশের যে আমাদের বাংলার, পশ্চিমবঙ্গের
যে কালচারাল সেকুলার যে আমাদের যে সেকুলার ধর্মনিরপেক্ষ যে সংস্কৃতি তার যে ঐতিহ্য ছিল সেইটাকেই চ্যালেঞ্জ করে দিয়েছে এবং তারা এখন নতুনভাবে ইতিহাসটা লিখতে শুরু করেছে। তাহলে হুমায়ুন কবিররাই বা থামবেন কেন? দেখুন, হুমায়ুন কবির একটা পরিষ্কার প্রশ্ন তুলেছেন যে যদি মুখ্যমন্ত্রী দীঘায় মন্দির করতে পারেন সরকারি টাকা যদি পুজো কমিটিগুলোকে দেওয়া হয়ে থাকে, যদি সরকারি টাকা ব্যয় করে দুর্গাঙ্গন 1100 কোটি টাকা ল্যান্ড কিনতে পারেন, তাহলে আমি একটা বাবরি মসজিদ তৈরি করাতে এত রব গেল, এত চিৎকার চেঁচামেচি করবার জায়গায় এলো কেন? কবে তাকে মানে বের করে দেওয়ার কথা ছিল? আজকে যদি এই জায়গায় এসে দাঁড়ায়, আজ মুখ্যমন্ত্রীরা সেই হিম্মতই নেই, যে অবস্থায় চলে গেছে সাসপেন্ড করেই থাকতে হবে। যদি হুমায়ুন কবির নিজে বেরিয়ে না যায় 22 তারিখে, তাকে সাসপেন্ড করবার মতো, তাকে দল থেকে বের করে দেওয়ার মতো ক্ষমতা আর মুখ্যমন্ত্রী নেই। কারণ দুজনই, যেমন বিজেপি যেমন চাইছে গীতা পাঠের মাধ্যমে গোটা কালচারাল রিজেনারেশন করে পশ্চিমবঙ্গের ভোটকে তাদের বাক্সে ফেলবার জন্যে হিন্দু কনসলিডেশনের কথা, মুখ্যমন্ত্রী সেই হিন্দু মানে একবার মুসলিম, আমি বহুদিন আগেই বলেছিলাম সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এটা মুসলমানরা কিন্তু ভালো চোখে দেখছে না, এবং সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আজকে মুসলমান সম্প্রদায় তারা পাল্টার ব্যাকল্যাশ দিতে শুরু করেছে। সুতরাং গোটা বিষয়টা এখন দাঁড়িয়েছে সোশ্যাল ফ্র্যাগমেন্টেশনে। আমাদের ক্ষতি হচ্ছে যে একটা এই যে কালচারাল একটা লিগাসি ছিল, সেকুলার কালচারাল লিগাসি, আজই 6 তারিখ গতকাল ভীম সিং রাজ্যসভায় দাঁড়িয়ে প্রাইভেট বিল তুলেছেন কি বিজেপি রাজ্যসভার সদস্য, যে সেকুলারিজম সোশ্যালিজম কথাটা তো কনস্টিটিউশন থেকে বাদ দিতে হবে। আরও দিকে যাবে, আরও এই দিকে প্রিয়াম্বল থেকে এই দুটো কথা বাদ দিয়ে দেওয়ার কথা, প্রাইভেট বিল তুলেছেন। আমরা সেই দিকে যাচ্ছি, সোশ্যাল ফ্র্যাগমেন্টেশন আরও বাড়বে এবং সেটা যে কোন জায়গায় নিয়ে যাবে আমরা এখনও ঠিক বুঝতে পারছি না। যারা বুঝতে পারছে তারা স্মরণ মানে ওই ঘটনাতে 92-এর ঘটনাতে যাদের ঘরে আগুন জ্বলেছিল তারা বুঝতে পারছে কোন জায়গায় এটা যাবে, কিন্তু যারা এটা মানে আর যারা মানে বিশ্লেষণ করবার জায়গা আছে তারা বুঝতে পারছে, কিন্তু কোন জায়গায় পশ্চিমবঙ্গ চলে যাবে আগামী নির্বাচন বা নির্বাচনের আগে সেটা এই মুহূর্তে না শাসক দল বুঝছে না বিজেপি বুঝছে। এই রকম একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, এর থেকে মুক্তির কিন্তু এই মুহূর্তে আর কোনো উপায় নেই। অর্থাৎ রবীন্দ্রনাথ, আপনি যেটা বলছেন যে রাজনৈতিক যে চর্চা, রাজনীতির যে চর্চা তা হচ্ছে না, এই ধর্ম চর্চার মধ্যে দিয়ে আসলে যেটা হচ্ছে দিকে দিকে মন্দির তৈরি হবে, মসজিদ তৈরি হবে, গির্জা তৈরি হবে, কিন্তু আদতে সাধারণ মানুষের উন্নয়ন নিয়ে কোনো কথা হবে না। দেখুন, বিধানসভা নির্বাচনের আগে আজকে সারাদিন ধরে যে ছবিটা দেখা গেল, ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন, মূল উদ্যোক্তা সনাতন সংস্কৃতি সন্ধ্যা। সকাল 11:26 একেবারে অভিজিৎ মুহূর্তে লক্ষ লক্ষ কণ্ঠে মুখরিত হলো ব্রিগেড চত্বর। কর্মসূচিতে অংশগ্রহণ করলেন সারা দেশের অসংখ্য ধর্মীয় রথী মহারথীরা, আর বিজেপির একাধিক প্রথম সারির নেতারাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে, যা ঘিরে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়ে গেল। अस्माकं तो विशिष्टाय नाना शास्त्र प्रहरणाः अयैर्युक्ते महति स्यन्दने स्थितो। সমবেত শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ, খোল করতাল নাম সংকীর্তনের সমারোহে এ যেন সাক্ষাৎ কুরুক্ষেত্র। বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির কুরুক্ষেত্র ব্রিগেডে আয়োজিত হলো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, যার মূল উদ্যোক্তা ছিল সনাতন সংস্কৃতি সংসদ। जिस ढंग से यहाँ ये उत्साह उल्लास देखने को मिला गीता के प्रति, वो निश्चित रूप से अद्भुत था। अन्य अन्य परंपराओं के सब संत यहाँ उपस्थित हैं। पूरे बंगाल के संत उत्साह से एक मंच पे उपस्थित हुए हैं, तो ये एक बहुत बड़ी बात हुई है। कृष्ण हरे हरे। ব্রিগেডের এই ধর্মীয় কর্মসূচি ঘিরে সকাল থেকেই ছিল সাজো সাজো রব। গীতা পাঠ শুরু হচ্ছে, গীতা পাঠ। ঘড়ির কাঁটায় তখন ঠিক 11:26। অভিজিৎ মুহূর্তে লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠে মুখরিত হয় ব্রিগেড চত্বর।
পাঠ করা হয় গীতার বিশেষ কিছু অংশ। রবিবারের এই ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন সারা দেশের একাধিক ধর্মীয় রথী মহারথীরা। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় সন্ত সমিতি, বাগেশ্বর ধাম থেকে শুরু করে একাধিক মঠ ও মন্দিরের সাধু সন্তরাও। रामकृष्ण हरे हरे गीता पाठ घरे घरे इस गीता उत्सव में आए। अभूतपूर्व आयोजन था। गीता जी इस देश का प्राण है, गीता सम्मान है, गीता स्वाभिमान है, गीता जी भारत का अभिमान है। और कोलकाता के पत्ता पत्ता पर आज यूं लग रहा था लाखों की भीड़ में मानो सनातन का शंखनाद हो रहा हो, मानो हिंदू राष्ट्र का बिगुल बज रहा हो। সাধু সন্তদের পাশাপাশি রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের দেখা গেল গীতা পাঠে অংশ নিতে। এদিন গীতা পাঠে অংশ নিতে কেউ ভোরবেলা থেকে ব্রিগেড চত্বরে জড়ো হন, কেউ বা শনিবার রাতেই মাঠে এসে উপস্থিত হন। আপনি কি দাম পাচ্ছেন? আমার দামের উদ্দেশ্য এখানে আসা নয়, আমি চাইছি আমাদের ধর্মের প্রসার হোক এবং যে বাধা সৃষ্টি হয় পশ্চিমবঙ্গের বুকে সেটা তার থেকে আমি চাইছি মানুষ জাগরণ ঘটুক, এটাই মেন উদ্দেশ্য। এর আগে 2024-এর লোকসভা নির্বাচনের আগেও এই ব্রিগেডেই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। আর এবার বিধানসভা নির্বাচনের মুখে এই কর্মসূচি ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। বাংলার যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে হিন্দু ধর্ম সংস্কৃতি যদি রক্ষা করতে হয়, যার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, হিন্দুদের জন্যই তো পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, তাহলে পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার তো কোনো দরকার ছিল না, পুরোটাই পূর্ব পাকিস্তানে চলে যেত। তো আজকে কিছু লোক বলছে যে 90টা সিট আমাদের, থাকতে সবাই পারে এখানে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভাগ তো হয়েছিল হিন্দুদের জন্য। আজকে হিন্দুরাই যদি এখানে পরবাসী হয়ে যায় তাহলে তো চিন্তার বিষয়। গীতা আমাদের কাছে শ্রদ্ধার, কিন্তু গীতা নিয়ে ভোট মার্কেটিং, গীতা নিয়ে পলিটিক্যাল মার্কেটিং, আমরা এর বিরোধী। গীতা বা হিন্দুত্বের এজেন্সি বিজেপিকে কেউ দেয়নি। ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে দুপক্ষকেই আক্রমণ করেছে বামেরা। বোঝা গেল যে গীতা পাঠ যে মানুষের বিশ্বাস থেকে বাড়িতে বসে করেন, বাড়িতে বসে করার অভ্যেস যাদের নেই, তারা হঠাৎ রাজনীতির প্রকল্প হিসেবে গীতা পাঠকে নিয়েছেন বা কেউ কোরআন পাঠকে নিতে চাইছেন। এটা রাজনীতির কাজ নয়। সব মিলিয়ে নির্বাচনের আগে ফের ধর্মময় হলো রাজ্য রাজনীতি। অর্ণব মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।